আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের পরীক্ষা অনেক ভালো হচ্ছে। তো দেখো আমাদের এটা হলো রসায়ন, অধ্যায় হচ্ছে 6। অধ্যায় 6 যেখানে আমি 7 থেকে 8টা সিকিউ অ্যানালাইসিস করে দেব, যার মধ্যে একটা সিকিউ ইনশাআল্লাহ আসবে। আর 2 নাম্বার 3 থেকে 4টা শর্ট কোশ্চেন আসবে, এটা অবশ্যই আসবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথম এখানে কি আছে দেখো, একটা পাত্র এ আর একটা পাত্র হলো বি। এ বলতেছে যে এ পাত্রের দ্রবণের শতকরা সংযুক্তি লিখে নাও। শতকরা সংযুক্তি পড়ে গেছে, শতকরা সংযুক্তি পড়ে গেছে, হয় শর্ট কোশ্চেনে নয়তো তোমার কোনো একটা গ থাকে শতকরা সংযুক্তি পড়বে। তাহলে দেখো আগে এ পাত্রের দ্রবণটা কি, আগে একটুখানি দেখি। এ পাত্রের দ্রবণ সোডিয়াম বাইকার্বনেট, এই সোডিয়াম বাইকার্বনেট খাবার সোডা হিসেবে ব্যবহার করা হয়। তাহলে যদি বলে নিচের কোনটি খাবার সোডা, তোমরা উত্তর করবা সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এই হাইড্রোজেন মাঝখানে থাকলে বলে হলো বাই, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। দেখো আমার শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে আগে আমার দ্রবণের ঘনমাত্রা, আগে তোমার দ্রবণের আণবিক ভর বের করতে হবে। তো সোডিয়ামের আণবিক ভর কত আমরা জানি, 23 প্লাস হাইড্রোজেন 1, কার্বন 12, অক্সিজেন 16 গুণন 3। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত আসে? এইটা আসে হলো 23 আর 1 24, 24 আর 10 34 আর 12 34 35 36, 36 প্লাস কত 48, মানে 28 14 4 হাতে কত 1, 4 1 5, 5 আর 3 8। এটা কত আসে? এটা আসে তোমার 84। এটা কত আসে? এটা আসে তোমার হলো 84। এটা তোমার বের করতে হবে। তারপরে তোমার কি আমার কি বলছে, পাত্রের দ্রবণের শতকরা সংযুক্তি এরকম বললে তোমার এখানে কি কি মৌল আছে সেই মৌলগুলো শতকরা সংযুক্তি বের করতে হবে। যদি বলতো মৌলের শতকরা সংযুক্তি, তাও আমি মৌলের শতকরা সংযুক্তি বের করতাম। এখানে বলছে দ্রবণের শতকরা সংযুক্তি, তাও আমি মৌলের শতকরা সংযুক্তি বের করব। এখন এখানে দেখো প্রথমে আমি এই যে সোডিয়াম এর শতকরা সংযুক্তি দেখো শতকরা সংযুক্তি একদম তুমি সূত্র লিখে লাগবে না। এখানে কার? সোডিয়াম। এই সোডিয়ামের পারমাণবিক ভর দিবা। সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23 ইনটু সোডিয়াম পরমাণু এখানে কয়টা আছে দেখো, এখানে সোডিয়াম পরমাণু আছে একটা, তাহলে এখানে 1 ভাগ এখানে কি দিবা তুমি এই যে যৌগের আণবিক ভর কত তুমি পাইছো? 84। তাহলে এখানে শতকরা সংযুক্তি বের করার নিয়ম কি? মৌলের আণবিক ভর ইনটু মৌলের পরমাণু সংখ্যা, এখানে মৌলের পরমাণু আছে কতটি, ভাগ এখানে কি ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর, গুণ কত? গুণ হচ্ছে 100%। এইটা ক্যালকুলেশন করলে তোমার আমি এটা ক্যালকুলেশন করে নিই, এটা আসবে তোমার 27.38%। 27.38%। তারপরে এখানে সোডিয়ামের পরে হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি। হাইড্রোজেন শতকরা সংযুক্তি কত? হাইড্রোজেন 1, হাইড্রোজেন আছে কয়টা? একটা, তাহলে 1 ভাগ এখানে কত? 84। তাহলে এটার অ্যান্সার আসবে গুণ কত? 100। তাহলে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার আসবে তোমার 1.19%। তারপরে তোমার আরেকটা কি আছে? কার্বন এর শতকরা পরিমাণ। এখানে কার্বন কত? কার্বন হচ্ছে 12। কার্বন কয়টা আছে? কার্বন আছে একটা, ভাগ হচ্ছে 84। তাহলে এটার ক্যালকুলেশন করলে কত আসে? এটার ক্যালকুলেশন করলে আসে হলো 14.29%। আরেকটা আছে, আরেকটা হলো অক্সিজেন এখানে 3টা আছে, কিন্তু আমরা এখানে কি লিখবো? শুধুমাত্র ও লিখবো, কখনো O3 দিবা না। এখন দেখো অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেন কত? 16 গুণ কত? 3 ভাগ কত? 84। দেখো অক্সিজেন এখানে কয়টা আছে? 3টা, তাই এখানে 3 দেবো, ভাগ 84। মানে এটার অ্যান্সার আসবে কত? এটার অ্যান্সার আসবে 57.14%। তো দেখো আমার শতকরা সংযুক্তি বের করা শেষ। এখন যদি তোমার বলে H2SO4 CaCO3 তারপরে হলো HNO3, এইগুলো যদি শতকরা সংযুক্তি বের করতে বলে তুমি পারবে না। এই যে আমি দিলাম এইগুলোর মধ্যে থেকে একটা ইনশাআল্লাহ পড়বে। তো চলো আমরা একটুখানি শুরু করি, সামনে যাই। এখন দেখো 2 নম্বর প্রশ্নে বলতেছে উদ্দীপকের কোনটি লিমিটিং বিক্রিয়ক করার প্রথম শর্ত নাম্বার 1। তোমাদের শর্ত কয়টা মনে করা দিই? শর্ত নাম্বার 1 হচ্ছে
যে সর্বপ্রথম দুই পাত্রে গ্রাম আছে কিনা বের করা, দুই পাত্রে গ্রাম আছে কিনা বের করা। তো দুই পাত্রে গ্রাম আছে কিনা, দেখো এই পাত্রে এই গ্রাম আছে না, তাহলে সর্বপ্রথম আমার কি বের করতে হবে, গ্রাম। গ্রাম থাকলে বের করবো, না থাকলে বের করবো না। দেখো এই পাত্রে গ্রাম আছে, তাহলে এই পাত্রে গ্রাম বের করা লাগবে না, এই পাত্রে গ্রাম নেই, এই পাত্রে গ্রাম বের করতে হবে। 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত হলো বিক্রিয়া সম্পন্ন করা, বিক্রিয়া সম্পন্ন করা। 3 নম্বর শর্ত হলো সমতাকরণ করা, সমতাকরণ করা। 4 নম্বরে কি হবে, 4 নম্বরে হচ্ছে যে বিক্রিয়ক স্থল থেকে আগে ফুরিয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে কি বুঝতে পারছো, যে বিক্রিয়ক স্থল থেকে আগে শেষ হয়ে যাবে, অর্থাৎ যে বিক্রিয়ক পাত্র থেকে আগে শেষ হয়ে যাবে সেটা হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো সর্বপ্রথম আমি গ্রাম আছে কিনা বের করব। তাহলে এখানে আমি লিখব পাত্র এ হতে NaHCO3 এর পরিমাণ, ঠিক আছে, NaHCO3 এর পরিমাণ। এখন দেখো এখানে কি কি দেয়া আছে, এখন পাত্রে এ দেয়া আছে হচ্ছে 0.2 মোলার, এটা কিসের মান, মোলারিটি 0.2 মোলার। তারপরে এখানে দেয়া আছে 250 লিটার আয়তনের মান, আয়তন কত, 250 মিলিলিটার। এই 250 মিলিলিটারটা যদি আমি লিটার বানাই, তাহলে আমি 250 কে কত দ্বারা ভাগ করব, 250 কে 1000 দ্বারা ভাগ করব, তাহলে এটা হবে 0.25 লিটার, 0.25 লিটার। তারপরে আমার এই পাত্র এ এর আণবিক ভর অর্থাৎ এম, বড় হাতের এম এর মান আমার কত, আমি কেবল পাইছি NaHCO3 সোডিয়াম বাইকার্বনেটের মান হচ্ছে 84 গ্রাম। আশা করি এগুলো তোমাদের হবে। এবার আমার পাত্রে, আমরা জানি পাত্রে পরিমাণ বলতে W, পরিমাণ বলতে কি W ইকুয়াল টু আমরা কি জানি, SMV। S এর মান কত, S এর মান হচ্ছে 0.25, M এর মান কত 84, আর আয়তনের মান কত দিছো তুমি, আয়তন হচ্ছে এটা হলো S এর মান কত 0.2, M এর মান 84, আর হলো আয়তন কত 0.25। তাহলে W প্রথম পাত্রে NaHCO3 এর পরিমাণ কত হবে, প্রথম পাত্রে NaHCO3 এর পরিমাণ কত হবে, প্রথম পাত্রে NaHCO3 এর পরিমাণ আমি ক্যালকুলেশন করে দেখছি যে এটা 2.4 গ্রাম হবে। এটা কত গ্রাম হবে, 2.4 গ্রাম। এবার দেখো পাত্র বি তে, তাই না, তাহলে পাত্র বি হতে কার পরিমাণ, পাত্র বি হতে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পরিমাণ, এর পরিমাণ কত হবে, আমরা জানি W ইকুয়াল টু কি SMV। S এর মান কত ভাইয়া, S এর মান কত, S না পরিমাণ দেয়া আছে তোমার, এই দেখো এই যে পরিমাণটা দেয়া আছে 8 পয়েন্ট কত, পরিমাণ হচ্ছে 8.5 গ্রাম। এই আমি লিখে নিলাম। তাহলে 2 নম্বর শর্ত কি, বিক্রিয়া করা, বিক্রিয়াটা আমি করব। দেখো NaHCO3, এবার এইটার সাথে যদি আমি HCl বিক্রিয়া করি, তাহলে এখানে কি হবে, দেখো এই যে সোডিয়ামটা প্লাস আর এই যে বাইকার্বনেট HCO3টা কি, HCO3টা হলো মাইনাস। এখন এই সোডিয়াম হাইড্রোজেন প্লাস ক্লোরিনটা কি মাইনাস, এই সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, আলাদা আলাদা মৌল কি আছে, সোডিয়াম আর ক্লোরিন যদি আদান প্রদান করি, এখানে এক এখানে এক, তাহলে এটা আর হইল না। আর এই দেখো কোন জায়গায় তুমি যদি দেখো HCO3 এর সাথে CO3 এর সাথে হাইড্রোজেন, এই দেখো CO3 এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে বা HCO3 এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে তুমি মাথায় রাখবা সেখানে হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হলো পানি, কার্বন ডাই অক্সাইড আর কি পানি। এই আমি দিলাম। এবার 3 নম্বর শর্ত হলো সমতাকরণ করা, এবার সমতা করি, সোডিয়াম এখানে একটা, সোডিয়াম এখানে একটা, হাইড্রোজেন এখানে একটা আর একটা, দুইটা হাইড্রোজেন এখানে হলো দুইটা, অক্সিজেন এখানে তিনটা, অক্সিজেন এখানে তিনটা, ক্লোরিন এখানে একটা, ক্লোরিন এখানে একটা। তাহলে আমার এখানে সমতাকরণ করা আছে, তাই তো, এখানে সমতাকরণ করা আছে। তাইলে এবার আমরা এটা লিখবো, এটা হলো 84 গ্রাম, এটা হলো 84 গ্রাম, এটা হলো 36.5 গ্রাম। তাহলে এবার আমরা কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে কিভাবে বুঝবো, আমরা কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে কিভাবে বুঝবো, এখানে আমরা বলবো কি, এখানে আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে যদি করি, তাহলে এখান থেকে যদি করি আমরা কি বলতে পারি যে 84 গ্রাম
NaHCO3 বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করতে পারে 36.5 গ্রাম HCl এর সাথে। ঠিক আছে, এবার 1 গ্রাম NaHCO3 বিক্রিয়া করতে পারে 36.5 ভাগ, এখানে কত, 1 গ্রাম অবশ্যই কমের সাথে বিক্রিয়া করতে পারে, তাই ভাগ হয়ে যাবে গ্রাম HCl এর সাথে। এবার কত গ্রাম ভাইয়া, তুমি এখানে বাম সাইডে কি আছে NaHCO3, তাহলে NaHCO3 কত গ্রাম পাইছো, 4.2 গ্রাম NaHCO3 বিক্রিয়া করতে পারে। তাহলে এখানে 36.5 গুণ এখানে কত, 4.2 ভাগ কত, 84। এইটা যদি আমি ক্যালকুলেশনটা একটুখানি করি, তাহলে উত্তর আসে হলো 1.825 গ্রাম, 1.825 গ্রাম HCl এর সাথে। এখন তোমার দেখো কোনটা লিমিটিং বিক্রিয়ক। আমি বলছিলাম বিক্রিয়কের স্থল থেকে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়কের স্থল থেকে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে কি, লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা একটুখানি দেখো তো। এটা হলো 4 মনে করো, আমি এটা ভালো মতো বোঝাই দিই। এখানে মনে করো যে HCO3 আছে, HCO3 ও ঢুকতেছে এর ভিতরে, আবার দেখো এখানে কি আছে, HCl ও ঢুকতেছে এর ভিতরে। এখন দেখো আমি তৈরি করব কি, আমি তৈরি করব হচ্ছে এইগুলা। এখন আমি যদি এই যে সম্পূর্ণ পরিমাণ এই যে 4.2 গ্রাম, 4.2 গ্রাম এই যে এই সোডিয়াম বাইকার্বনেট এর মধ্যে ঢুকাই দিছি। এখন এই 4.2 গ্রাম শেষ হইতে কত গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করতে পারে, 1.825, অর্থাৎ এই 4.2 গ্রাম শেষ হইতে একই সাথে যদি শেষ হয়, এই 1.285 গ্রামের সাথে একই সাথে শেষ হবে। তাহলে দেখো পাত্রের স্থলে এই যে 1.825 আছে, পাত্রের স্থলে তোমার HCl এর পরিমাণ কত আছে, পাত্রের স্থলে HCl এর পরিমাণ আছে হলো 8.5, যা অনেক বড়। আর এই যে 4.2 গ্রাম NaHCO3 শেষ হয়ে যাবে কবে, আগে শেষ হয়ে যাবে। তাইলে পাত্রের স্থলে HCl কতটুকু আছে, 1.825, পাত্রের স্থলে HCl আছে হলো 8.5, কিন্তু 4.2 গ্রাম বিক্রিয়া করতে পারে কার সাথে, কত গ্রামের সাথে, এই যে 1.825 গ্রামের সাথে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কোনটা, এইটা তো কম লাগতেছে, এই 4.2 গ্রাম বিক্রিয়া করতে পারতেছে এত গ্রামের সাথে, কিন্তু আছে কত গ্রাম, আছে হচ্ছে 8.5 গ্রাম। তাহলে এইটা কি পরে শেষ হচ্ছে, আগে শেষ হয়ে যাচ্ছে কোনটা, এই 4.2 গ্রামটা, ভালো মতো বুঝছো। অতএব লিমিটিং বিক্রিয়ক কি, সোডিয়াম বাইকার্বনেট। আমি এখানে কি বলবো, অতএব বিক্রিয়া দেখা যায় যে বিক্রিয়া থেকে দেখা যায় যে লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম বাইকার্বনেট আগে শেষ হয়ে যায়, অতএব বিক্রিয়ায় সোডিয়াম বাইকার্বনেট একটি কি, লিমিটিং বিক্রিয়ক। এখন এইটুকু কথা লিখে দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে, আশা করি বুঝাইতে পারছি। চলো আমরা এই দ্বিতীয় প্রশ্নটা দিই। আমরা একটুখানি আগে শতকরা সংযোজিত একটা টাইপ করছি, হয় যদি শতকরা সংযোজিত প্রশ্ন পড়ে হয় ওই টাইপ থেকে পড়বে, নয়তো এই টাইপ থেকে পড়বে। ঠিক আছে, শতকরা সংযোজিতের এই দুইটা টাইপ আছে। তো চলো আমরা 2 নাম্বার টাইপটা একটুখানি দেখবো। এখানে বলতেছে যে 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করায় 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। অবশিষ্ট কি পাওয়া গেল, অক্সিজেন পাওয়া গেল। এখন বলতেছে যে এ যৌগের আণবিক ভর 90 হলে আণবিক সংকেত নির্ণয় করো, তাই না? তো আমার আণবিক সংকেত আমি যখন তোমাদের বেসিকে শিখেছিলাম, আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমার আগে শতকরা পরিমাণ লাগবে। আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমার আগে কি লাগবে, শতকরা পরিমাণ লাগবে। তো শতকরা পরিমাণটা যদি আমার প্রশ্নে না দেয়া থাকে তখন আমার শতকরা পরিমাণটা বের করে নিতে হবে। এখন এখানে তো ওই রকম ধরনের কোনো যৌগ দেয়া নেই যে সেখান থেকে আমি শতকরা পরিমাণ আগের টাইপের মতো করে করব। সেহেতু আমরা যদি প্রশ্নটা এমন থাকে, আর এটা হলো ইসে দিতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে, বা যে শর্ট কোশ্চেন আছে ওখানেও দিয়ে দিতে পারে যে 20 গ্রাম এ যৌগের 15 গ্রামকে বিশ্লেষণ করায় 4 গ্রাম কার্বন, 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্ট অক্সিজেন পাওয়া গেল। তাহলে এখানে
যৌগটা ছিল কত গ্রাম? 20 গ্রাম। এই 20 গ্রাম নিয়ে কোনো কাজ হবে না, আমার কি নিয়ে কাজ হবে? কত গ্রামকে আমি বিশ্লেষণ করছি ওইটা নিয়ে। তাহলে 15 গ্রামকে বিশ্লেষণ করায় কি পাওয়া গেল? কার্বন পাওয়া গেল 4 গ্রাম আর 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অবশিষ্টটা কি পাওয়া গেল? অক্সিজেন। তাহলে এখানে তুমি লিখবা যে 15 গ্রাম এ যৌগ বিশ্লেষণ করায় ঠিক আছে, কি পাওয়া যায়? কার্বন পাওয়া যায়। কার্বন পাওয়া যায় কত গ্রাম? কার্বন পাওয়া যায় হচ্ছে তোমার 4 গ্রাম। ঠিক আছে, তারপরে তোমার কি পাওয়া যায়? হাইড্রোজেন পাওয়া যায়। হাইড্রোজেন পাওয়া যায়। হাইড্রোজেন পাওয়া যায় কত গ্রাম? 0.33 গ্রাম। অবশিষ্ট পরিমাণ কি পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যাবে। তাহলে অতএব অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন কতটা পাওয়া যাবে? অক্সিজেন পাওয়া যাবে 15 মাইনাস 4 প্লাস 0.33। তাহলে কি 15 মাইনাস 4 প্লাস 0.33, কারণ মোট বিশ্লেষণ করছে 15, এই দুইটা পাওয়া গেছে, তাহলে অবশিষ্টটা অক্সিজেন পাওয়া যাবে। তাহলে অক্সিজেন পাওয়া যাবে কত গ্রাম? অক্সিজেন পাওয়া যাবে তাহলে কত গ্রাম বলো তো? অক্সিজেন পাওয়া যাবে কত গ্রাম? আচ্ছা, এখানে যে মানটা হবে ওটা, আমার কাছে ক্যালকুলেটরটা কোথায় গেল একটুখানি আমি এখানে দেখে দেই। এখানে আছে হলো 15 মাইনাস 4 প্লাস 0.33। তোমার কাছে 1 মিনিট সময় এখন অনেক ইম্পর্টেন্ট, কারণ এক্সাম সকাল হলে এক্সাম, তাই না? তো এখানে এটা, তাহলে অক্সিজেন পাওয়া গেল এত। এবার তুমি দেখো শতকরা সংযোজনের একটা আমি টাইপ করাইছিলাম একটুখানি আগে, ওই টাইপটা একরকম টাইপ, এটা আরেক রকম টাইপ। তুমি এখন দেখো এখানে কার্বন এর কার্বনের শতকরা পরিমাণ যা, শতকরা সংযোজিতা একই জিনিস। কার্বনের শতকরা পরিমাণ কত হবে? যেটা বিশ্লেষণ করছি, যতটুকু আমি বিশ্লেষণ করছি সেটা হবে নিচে। কার শতকরা পরিমাণ বের করতেছি? কার্বন। তাহলে কার্বনের কত পাওয়া গেছে? 4 গ্রাম। কার্বন পাওয়া গেছে 4 গ্রাম, ওটা হবে উপরে গুণ 100%। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে? 4 ভাগ 15 গুণ 100। তাহলে এটা হবে হলো 26.67%। সেম ভাবে এখানে হাইড্রোজেন এর শতকরা পরিমাণ, তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত হবে? 0.33 ভাগ 15 গুণ 100। তাহলে 0.33 ভাগ 15 গুণ 100, তাহলে এটা হলো 2.2%। আচ্ছা, আরেকটা কি আছে? অক্সিজেনের শতকরা পরিমাণ। তাহলে অক্সিজেন পাইছি আমি কত? 10.67 ভাগ এখানে 15 গুণ কত? 100। তাহলে এখানে 10.67 ভাগ 15 গুণ 100, এটা হলো 71.13%। ঠিক আছে, 71.13%। আচ্ছা, তাহলে এই শতকরা পরিমাণগুলো আমি কি পেয়ে গেলাম। এবার আমরা কি করব? আবার আণবিক সংকেত বের করতে হবে। তো আণবিক সংকেত আমরা বের করতে হইলে আমার কি শতকরা পরিমাণ লাগবে। আমি শতকরা পরিমাণগুলো বের করে নিলাম। তাহলে এখানে আমি একটুখানি নোট করে লিখে নেই যে কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে কত? 26.67%। হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে তোমার 2.2%। আর তোমার অক্সিজেন যেটা আছে 71.13%। আশা করি এতটুকু তোমাদের বুঝাইতে পারছি। যদি এরকম প্রশ্ন দিয়ে যদি বলে শতকরা পরিমাণ নির্ণয় করো, তুমি এতটুকু করবা। কিন্তু আমার বলছে যে আণবিক সংকেত নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমার স্থূল সংকেত নির্ণয় করতে হবে। আর স্থূল সংকেত নির্ণয় করতে হলে আমার শতকরা সংযোজি লাগবে। শতকরা সংযোজি থেকে স্থূল সংকেত নির্ণয় করা যায়, আর স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করা যায়। ঠিক আছে, তো এবার দেখো আমি এইটা একটুখানি মুছে দেবো। তোমরা যেহেতু আমি এখানে টুকে নিছি, আমরা এখানে মুছে দিলে সমস্যা নেই। তাহলে এইটুকু কিন্তু আমি মুছে দিলাম। তাহলে এবার আমি কি করব? আণবিক সংকেত নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমার স্থূল সংকেত লাগবে। এবার স্থূল সংকেতটা লিখবো।
তো কার স্থূল সংকেতটা বের করব, এই যে যৌগটার স্থূল সংকেতটা কি হবে ওটা আমরা একটুখানি বের করব। এ যৌগ, তাই না? তাহলে আমরা যদি এ যৌগ স্থূল সংকেত বের করতে হয়, সর্বপ্রথম আমার করতে হবে কি, মৌল সমূহের এই টাইপগুলো মনে রেখো। মৌল সমূহের পারমাণবিক ভরকে মৌল সমূহের শতকরা পরিমাণকে শতকরা পরিমাণ যা শতকরা সংযোজিতা কে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। বুঝতে পারছো? সর্বপ্রথম আমার এটা করতে হবে। তাহলে মৌল সমূহের শতকরা পরিমাণ, তাহলে আমরা এখানে কি লিখবো, সি এর জন্য তাহলে সি এর এখানে কত পার্সেন্ট আছে ভাইয়া? 26.67% ভাগ কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে এখানে কত হবে? সি এর জন্য কত হবে? 26.67 ভাগ হচ্ছে 12, এটা হচ্ছে 2.22। এবার কার জন্য? হাইড্রোজেন এর জন্য। হাইড্রোজেনের জন্য কত? এখানে 2.2 ভাগ এখানে কত? 1, তাহলে এটা কত হবে? 2.2, তাই তো? আরেকটা আছে হলো অক্সিজেন, তাহলে অক্সিজেনের জন্য এখানে কত হবে? যে 7.13 ভাগ এখানে অক্সিজেনের কত? 16, তাহলে 7.13 0.44 কত? 44। এটা কি হইল রে ভাই? 71.13 ভাগ 16, 4.44 হবে। 4.44। এবার দেখো, প্রাপ্ত ভাগফল হতে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে পুনরায় ভাগ করে পাই। তাহলে প্রাপ্ত ভাগফলের মধ্যে যে ছোট মানটা থাকবে সেই ছোট মান দ্বারা উভয় ভাগফলের, এখানে যা যা পাইছিলাম সব ভাগফলের আমরা কি করব? ভাগ করব, তাই না? তাহলে দেখো তো এর মধ্যে সবথেকে ছোট কে? এই 2.2। তাহলে এখানে আমি কি লিখবো? সি এর জন্য, মানে কার্বনের জন্য। আবার কার্বনের জন্য এখানে কি লিখবো? 2.22 ভাগ এখানে কত দেবো? 2.2। তাহলে 2.22 ভাগ 2.2, এটা আসতেছে কত? 1। এটা আসতেছে কত? এটা আসতেছে তোমার 1, তাই না? এবার কার জন্য? হাইড্রোজেন এর জন্য। হাইড্রোজেনের জন্য এখানে কত হবে? 2.22 ভাগ 2.2, তাহলে এটাও আসতেছে 1। এবার অক্সিজেনের জন্য এখানে কত আসতেছে? 4.44 ভাগ 2.2, তাহলে এখানে কত হবে? 4.44 ভাগ 2.2, তাহলে এখানে হবে হচ্ছে শুধুমাত্র 2, তাই তো? অতএব স্থূল সংকেত ইকুয়াল টু কত হবে? স্থূল সংকেতে আমার কি কি লেখা আছে সেই সব লিখে দাও। CH আর O। সি কত আছে? সি আছে একটা, হাইড্রোজেন আছে একটা, কিছু দেওয়া লাগবে না। অক্সিজেন আছে 2টা। তাহলে আমার স্থূল সংকেত নির্ণয় করা শেষ। এবার আমি কি করব? আণবিক সংকেতটা নির্ণয় করব। তো সর্বপ্রথম আসো, আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমার কি লাগবে? দেখো, আণবিক সংকেত ইকুয়াল টু কি? আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত এর সাথে n কি হবে? গুণ আকারে থাকবে। এই হলো আণবিক সংকেতের সূত্র। তাহলে আণবিক সংকেতের সূত্রটা মুখস্থ রাখো।
তাহলে কি আমার এখানে তো আমার এই যে আণবিক সংকেত যদি আমি পাই, তাহলে এখানে স্থূল সংকেত দিয়ে দিছি CH2। তাহলে এখানে আমি যদি n এর মানটা বসাইতে পারি তাহলে কি আমার আণবিক সংকেত নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি আবার জানি n ইকুয়াল টু আমরা কি জানি জানো? n ইকুয়াল টু আমরা জানি যৌগের আণবিক ভর ভাগ স্থূল সংকেতের আণবিক ভর। স্থূল সংকেতের আণবিক ভর, ঠিক আছে। এখন তোমার এখানে যৌগের আণবিক ভর তো তোমার দিয়ে দিছে, এখানে যৌগের আণবিক ভর কত দিছে দেখো তো, এই যে 90। যৌগের আণবিক ভর কত দিছে তোমার? 90। এখন আমার স্থূল সংকেতের আণবিক ভরটা জানা লাগবে, এই স্থূল সংকেতের আণবিকটা ভরটা জানা লাগবে। অতএব এখানে আমরা কি লিখব? স্থূল সংকেতের আণবিক ভর। স্থূল সংকেতের আণবিক ভর তাহলে আমরা কি লিখবো দেখো? কার্বনের আণবিক ভর কত? কার্বনের ভর কত? 12। হাইড্রোজেনের ভর কত? 1। অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর 16 গুণ 2, তাহলে 16 দুগুণ 32, 32 প্লাস 1 33 প্লাস 12, এটা কত হচ্ছে? 45। এটা কত হচ্ছে? 45। দেখা যাচ্ছে? দেখো তো, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা আসছে তোমার কত? 45। এখন আমরা তাহলে আণবিক সংকেত কিভাবে বের করব? আমরা n এর মান বের করব আগে, তাহলে 90 ভাগ কত দেব? 45, কারণ স্থূল সংকেতের আণবিক ভর কত? 45। তাহলে এখানে উত্তর আসে হলো 2। তাহলে n এর মান যদি 2 পাই, n এর জায়গায় আমরা কত দেব? 2। তাহলে এখানে দেখো তো 2 এর সাথে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 1 কে 2, কার্বন এখানে 2 হবে, হাইড্রোজেনের এখানেও সেম ভাবে 2 হবে, আর অক্সিজেন এখানে 2 দুগুণ 4 হবে। অতএব আণবিক সংকেত কি হবে? C2H2O4। C2H2O4। আশা করি C2H2O4। আর এটার নাম কি জানো? অক্সালিক অ্যাসিড। এটার নাম কি? অক্সালিক অ্যাসিড। C2H2O4 এর নাম কি? অক্সালিক অ্যাসিড। আশা করি তোমাদের বুঝাইতে পারছি, কোনো ধরনের সমস্যা নেই। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। আর এই প্রশ্নগুলো তোমার কাছে অনেক মানে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর তুমি যখন এইগুলোর অ্যান্সার করতে যাবা তখন গাইডটা খেলাবা, সামনে খাতা নিয়ে বুঝবা, প্রশ্নটা দেখলা সঙ্গে সঙ্গে তুমি আমার আগে উত্তর করে ফেলো, ঠিক আছে? আমার আগে উত্তর করে ফেলো। আর এটা 1.5x এ দিয়ে দেখবা। তোমরা ইউটিউব থেকে তো ডাউনলোড করবা, ইউটিউব থেকে 720 বা 1080 তে ডাউনলোড রেজুলেশনে ডাউনলোড করে নিলা, নেওয়ার পরে আমার আগে তুমি অ্যান্সার গুলো করবা, ঠিক আছে? আমার আগে করবা, তাহলে কি হবে যে ভাইয়ের সাথে মিলাইতে পারতেছি কিনা। আর অবশ্যই 1.5x দিয়ে করবা, যাতে সময় তোমার সেভ হয়ে যায় অনেক, ঠিক আছে? তাহলে আমরা পরের প্রশ্নে যাই। চলো আমাদের নেক্সট প্রশ্ন আমরা একটুখানি দেখি, মার্কার করে রাখলাম। এটা হচ্ছে কোন বোর্ড? রাজশাহী বোর্ড 2024। অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো এখানে আমাদের কি বলতেছে যে দেখো এরকম প্রশ্ন আমি আরো কয়েকটা দেবো, এগুলো বেসিক প্রশ্ন। দেখো কার্বন প্লাস এখানে 2R, আর তো কোনো মৌল না, এখানে CH2 আছে। তাহলে এখানে দেখো আর বলতে এখানে কিন্তু S, অর্থাৎ আর মৌলটা অবশ্যই কি ছিল? সালফার ছিল। এবার বলতেছে দেখো 1 নাম্বার বিক্রিয়ায় উৎপাদ যৌগটির অণুর ভর নির্ণয় করো। উৎপাদ যৌগটির কিসের ভর নির্ণয় করতে হবে? অণুর ভর নির্ণয় করতে হবে। তো তোমাদের একটা জিনিস বলছিলাম, মনে করো যে H2O এর আণবিক ভর কত? 18। এই আণবিক ভর যদি আমি গ্রামে প্রকাশ করি, এই গ্রাম সমান সমান আমার লিখতে পারবো আমি হচ্ছে 1 মোল। 1 মোল সমান সমান 6.023 × 10⁻23 টি অণু, এতটুকু অণু ইকুয়াল টু কত? 22.4 লিটার। এগুলো সব কিন্তু লেখা যায়। এখন যেখান থেকে আমার প্রশ্ন পড়বে আমি সেখানে যাবো। যদি গ্রামের সাথে আমার অণুর সম্পর্ক বলে আমি গ্রামের সাথে অণুর সম্পর্ক করবো, মোলের সাথে লিটারের সম্পর্ক বলে মোলের সাথে লিটার করবো, গ্রামের সাথে মোল বললে গ্রামের সাথে মোল করবো, মোলের সাথে অণু বললে মোলের সাথে অণু করবো। অর্থাৎ এই যে গ্রাম করলে সেটা 1 মোল সমান এতটি, আর তার মানে হলো 1 মোল সমান বা এত গ্রাম সমান 22.4 লিটার। এগুলো তোমাদের আমি বুঝাইছি, তাই না? তো এখন আমার এখানে কি বলতেছে? যৌগটির কি অণুর ভর নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? অণুর ভর। যেটা তোমার নির্ণয় করতে হবে ভাইয়া, সেটা তোমার লিখতে হবে কোন পাশে? ডান পাশে।
সেটা তোমার লিখতে হবে কোন পাশে, ডান পাশে, মনে থাকে। আচ্ছা, তাহলে যৌগটি কি ছিল, আমরা এখানে লিখব 1 নম্বর যৌগটি, 1 নম্বর যৌগটি। 1 নম্বর যৌগটির নাম কি, CS2, CS2। এখন এইটার আমরা কি করব, আণবিক ভর, CS2 এর আণবিক ভর। CS2 এর আমি আণবিক ভর কেমন নির্ণয় করব, দেখো তো, যে কার্বন ইকুয়াল টু কত, 12 প্লাস সালফার কত, 32 গুণ কত, 2। এবার এটার আণবিক ভর করলে কত হয়, আমি একটু করে আণবিক ভরটা করে নিই। 76 কত আসছে স্যার, 76। যদি ভাই 76 আমি গ্রাম দেই, এই 76 গ্রাম সমান মনে মনে তুমি খাতায় গ্রাফে লিখে নিবা, 76 গ্রাম সমান সমান 1 মোল, এই 1 মোল সমান সমান 6.023 × 10⁻23 কি বনু। তুমি প্রশ্ন হোক আর না হোক তুমি এটা লিখে নিবা, ইকুয়াল টু 22.4 লিটার। এটা রাফে তুমি লিখে নিলা, যেখানে তোমার খাতায় বাইরে একটা রাফে বা প্রশ্নে তুমি লিখে নিলা, প্রশ্নের একটা সাদা কাগজে তুমি লিখবা, একদম খাতার লাস্ট পেজেও লিখতে পারো, আর এক্সামের পরে এটা কেটে দিয়ে আসতে পারো, বা রাফ বলে লিখে রেখে আসতে পারো। তাহলে এবার দেখো তো আমার এখানে প্রশ্নটা কি ছিল, 1 নাম্বার এর উপাদান মানে 1 নাম্বার এর উৎপাদ যৌগের অণুর ভর চাইছে, ভাই ভর মানে কত, গ্রাম, মানে যেটা চাইছে সেটা ডান পাশে রাখতে হবে। অণুর ভর, কার ভর, অণুর ভর, অণু বলতে কত, এতটি অণু, তাহলে এইটার সাথে এইটার সম্পর্ক, কথা ক্লিয়ার। তাহলে আমি এখানে বলতে পারি যে 6.023 × 10⁻23 CS2 অণুর ভর কত গ্রাম, অণুর ভর ইকুয়াল টু 76 গ্রাম, বলতে পারি। এবার বলতেছে যে এখন উৎপাদ যৌগটির অণুর ভর, এতটি অণুর ভর কত গ্রাম, 76 গ্রাম। আচ্ছা, এখানে কি বলতেছে, 1 নম্বর উৎপাদ যৌগটির একটি অণুর ভর হবে, এটা কয়টা অণুর ভর, একটি অণুর ভর, টাইপিং মিস্টেক হয়ে গেছে, একটি অণুর ভর। তাহলে অতএব হ্যাঁ একটি CS2 অণুর ভর, তাহলে এখানে কত হবে, 76, তোমরা একটু প্রশ্ন দেখে নিবা, এটা দেখে নিবা, এটা হলো একটি অণুর ভর ছিল, তাহলে 76 ভাগ এখানে কত, 6.023 × 10⁻23, তাহলে এখানে অ্যানসার আসতেছে কত, এটার অ্যানসার আসতেছে তোমার, একটি অণুর ভর তোমার আসতেছে 1.26 × 10⁻22, 1.26 × 10⁻22 গ্রাম। আশা করি এটা তুমি পারবা। এরকম ধরনের আরো কয়েকটা ম্যাথ আমি একবারে করে দেই, যাতে আমার আর সময় নষ্ট না হয় পরবর্তীতে। দেখো, এই একটা প্রশ্ন, এটা পড়ছে তোমার, এই সেম প্রশ্নটা পড়ছে, আমি তোমার যদি বলি, এটা পড়ছে হচ্ছে ঢাকা বোর্ড 2023, এটা একটুখানি দেখবা, যৌগটির একটি অণুর ভর কত, যৌগটা ছিল এই, তাহলে আমি এখানে তাড়াতাড়ি লিখবো H2CO3 এর আণবিক ভর বের করব। আণবিক ভর কত, হাইড্রোজেন 1 গুণ 2 প্লাস কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন 16 গুণ 3, তাহলে এর আণবিক ভর কত আসে, এর আণবিক ভর তোমার আসে হচ্ছে 62। আণবিক ভর কত আসে, 62। বলতেছে যৌগটির একটি অণুর ভর, মানে একটি অণুর ভর, তাহলে কি আমার গ্রামটা, একটি অণুর ভর বলতে গ্রামটা ডান সাইডে রাখতে হবে, তাহলে আমি বলতে পারি 6.023 × 10⁻23 টি H2CO3 অণুর ভর ইকুয়াল টু 62 গ্রাম। অতএব একটি অণুর ভর, তাহলে এখানে 62 ভাগ কত, 6.023 × 10⁻23, এতটি অণুর ভর এইখানে ক্যালকুলেশন করে যেটা হবে এটা। আশা করি তোমাদের আমি এটাও বুঝাইতে পারছি। এটা বুঝাইতে পারলে আমি আরো কয়েকটা প্রশ্ন বানাই দিব, সেটা হচ্ছে এখানে আমি আর কয়েকটা প্রশ্ন বানাই দিই, যে 10 গ্রাম H2SO4 এ কতটি
অণু আছে। 10 গ্রাম H2SO4 এ কতটি অণু আছে? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে 6 গ্রাম H2 আচ্ছা, এই প্রশ্নটা একটুখানি অ্যান্সার করি যে 10 গ্রাম H2SO4 এ কতটি অণু আছে। তাহলে আগে আমার বলছে যে H2SO4, তাহলে এটার আমি আণবিক ভর বের করি, তাহলে H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98। তাহলে আমি এখানে বলতে পারি যে 98 গ্রাম H2SO4 এ অণু আছে। মানে অণুর সংখ্যা কত যদি বলে, এখানে অণু আছে কতটি মানে অণুর সংখ্যা কত, অণু আছে কতটি 6.023 × 10⁻23 টি। এবার হচ্ছে 1 গ্রাম H2SO4 এ অণু আছে। 6.023 × 10⁻23 ভাগ, যেহেতু 1 গ্রাম কম তাহলে এটা কম অণু থাকবে, অতএব কত গ্রাম বলেছে এখানে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম H2SO4 এ অণু আছে। তাহলে এখানে 6.023 × 10⁻23 ভাগ হচ্ছে 98, এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে ওটা। এটাও আশা করি বুঝাইতে পারছি। আরো একটা ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে যে 32 গ্রাম H2SO4 এ পরমাণুর সংখ্যা কতটি? পরমাণুর সংখ্যা কতটি? ঠিক আছে, এখানে বলতে পারে তোমার এটা যে 32 গ্রাম H2SO4 এ পরমাণুর সংখ্যা কতটি? 32 গ্রাম H2SO4 এ পরমাণুর সংখ্যা কতটি, এটাও তোমার বলতে পারে। এখন আমরা এখানে কি করব, H2SO4 না দেই, বারবার H2SO4 দিচ্ছি, এখানে দেই আমরা হলো কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা এখানে দেখি, প্রথমে আমরা কি করব, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বের করব, এটা সবার জন্য একই এত। তাহলে আমি এখানে বলতে পারি 44 গ্রাম। দেখো আমার এখানে কি চাইছে, পরমাণু কতটি, তাহলে পরমাণু বের করতে গেলে আগে আমার অণুর সংখ্যা, অণু আছে কতটি এইটা আমরা বের করব, এটা মাথায় রাখবা। তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে কতটি, দেখো তো গ্রামের সাথে অণুর সম্পর্ক, তাহলে এটা কি হবে 6.023 × 10⁻23 টি। এবার দেখো তো 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে, 1 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে, 6.023 × 10⁻23 টি। আচ্ছা, ভাগ এখানে কত হবে 44, কারণ 1 গ্রামে কম থাকবে, অতএব কত গ্রামে, এখানে আছে 32 গ্রাম, তাহলে হলো 32 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণু আছে। এখানে কত হবে 6.023 × 10⁻23 ভাগ এখানে কত 44 গুণ এখানে কত 32 গুণ হচ্ছে 32, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেশন করলে কত আসে, এটা ক্যালকুলেশন করলে আমি একটু ক্যালকুলেশন করে নিই। 6.023 × 10⁻23 গুণ 32 ভাগ কত 44, এটার आंसर আসে হচ্ছে 4। আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, তোমরা একটু নিজের মতো ক্যালকুলেশন করে নিবা। 3 × 10⁻23 টি, এতটি কি আছে, অণু আছে। আমার বের করতে হবে কি, পরমাণু, আমার বের করতে হবে পরমাণু। অতএব আমি এখানে বলতে পারি না যে এর পরে কিন্তু এখানে, ঠিক আছে, এর পরে হচ্ছে এখানে, তাহলে এখানে আমি অতএব কি বলতে পারি, অতএব আমরা এখানে বলতে পারি যে কার্বন ডাই অক্সাইড এ পরমাণুর সংখ্যা ইকুয়াল টু কত, দেখো তো পরমাণুর সংখ্যা ইকুয়াল টু 1, কার্বন একটা, অক্সিজেন দুইটা, কার্বন একটা, অক্সিজেন কয়টা, দুইটা, তাহলে 1 + 2 = 3টি। অতএব কার্বন ডাই অক্সাইড, এখানে বলছে যে 32 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটি পরমাণু আছে, তাহলে এখানে বলবো অতএব 32 গ্রাম কার্বন ডাই অক্সাইডে পরমাণু আছে। দেখো তো এখানে অণুর সংখ্যার সাথে জাস্ট 3 গুণ করে দেব, তাহলে অণুর সংখ্যার সাথে জাস্ট আমরা 3 গুণ করে দিলে যে মানটা পাবা ওটাই হচ্ছে কতটি পরমাণু আছে। এই টাইপের মধ্যে এইগুলা পড়তে পারে। তো আরেকটা একবারে দিয়ে দেই, এটাও পড়তে পারে, যেহেতু দিয়ে দিছি আমি, যে
দেখো এখানে বলতে পারে 0.5 মোল H2O এর ভর কত, এটাও বলতে পারে। আর বলতে পারে 0.125 মোল H2SO4 এ কতটি অণু আছে, এর বাইরে কোনো কিছু পড়বে না, শুধুমাত্র এই যে যৌগগুলো চেঞ্জ করে দিতে পারে বা এই টাইপের মধ্যেই পড়বে, এই টাইপের মধ্যেই পড়বে। আর শর্ট কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমি এটারে খুব মোটামুটি ভালো মতন জোর দিচ্ছি। তো তোমরা আমার আগে করে ফেলো, আমার আগে ফার্স্টলি করে ফেলো তাড়াতাড়ি দ্রুত। তাহলে এখানে কি বলতেছে, 1 নম্বর কোশ্চেন এটা, 2 নম্বর কোশ্চেন এটা। বলছে 0.5 মোল H2O এর ভর কত। তাহলে 0.5 মোল H2O এর ভর যদি আমি বের করতে চাই, তাহলে আমার এখানে আগে আমি H2 এর আণবিক ভর বের করব। H2 এর আণবিক ভর কত, 18। তাহলে আমরা এখানে বলবো যে 18 সমান সমান কিন্তু 1 মোল, এটা আমি জানি। তাহলে 1 মোল H2O এর আণবিক ভর, এখানে কি বলছে ভর বলতে কিন্তু তোমার আণবিক ভর ওই গ্রামটাই চাইছে, 18 গ্রাম। তাইলে ভর 18 গ্রাম, অতএব কত মোল, 0.5 মোল H2O এর ভর কত হবে, তাহলে 18 ভাগ কত, 18, দেখো 1 মোল H2O এর ভর 18 গ্রাম, তাহলে 0.5 মোল H2O এর মান কত হবে, 0.5 এর সাথে গুণ হবে, তাহলে এটা হবে হলো 9 গ্রাম। এটা কত হবে, 9 গ্রাম। আশা করি এটা বুঝাইতে পারছি আমি। আচ্ছা, তারপরে তোমরা একটুখানি না বুঝলে একটুখানি স্টপ করে নিয়ে পজ করে নিয়ে নিজের মতো করে একটুখানি কল্পনা করবা। তারপরে দেখো 0.125 মোল H2SO4 এর 4 এ কতটি অণু আছে। তাহলে আমরা এখানে বলতে পারি H2SO4 এখানে মোলের সাথে কার অণুর সম্পর্ক, এই যে মোলের সাথে অণুর সম্পর্ক, মোলের সাথে অণু মানে কত, 6.023 × 10⁻23। এটা কত মোলে থাকে, 1 মোলে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে 1 মোল H2SO4 এ অণু থাকে 6.023 × 10⁻23 টি, অতএব 0.125 মোল H2SO4। তোমাদের আমি সবাই প্লাস পাবো ইনশাআল্লাহ। তোমরা যদি আমার সাথে তোমরা যদি একটুখানি কষ্ট করো, ইনশাআল্লাহ প্লাস পাবা। আর পরীক্ষার আগে তোমরা এমন কোনোদিন পাইছিলা যে ভিডিও রেকর্ড ক্লাস কোনোদিন পাও? আমি যেগুলো প্রশ্ন পড়বে, যেগুলো ইম্পর্টেন্ট, আমি নিজে থেকে বানাই দিচ্ছি, তোমরা কেন করবা? রাত 1টা বাজুক, তারপরে শেষ করে তারপরে ঘুমাবা। যারা পরিশ্রমী তারা কখনো হারে না, যারা পরিশ্রমী তারা ইনশাআল্লাহ একদিন সফল হয়। আজ না হোক কাল তুমি সফল হবা, সফলতা তার প্রান্তে এমনি পৌঁছে যাবা। তাহলে দেখো 1 মোল H2SO4 এর অণুর ভর কত, এত। তাহলে 0.125 এর কত হবে, 0.623 × 10⁻23 টি। এর সাথে জাস্ট আমরা কত গুণ দেব, 0.125 গুণ দিলে যত মান হবে কতটি অণু থাকবে, 0.125 মোল H2SO4 এ। আশা করি এটাও তোমাদের বুঝাইতে পারছি। চলো আমরা এই প্রশ্নে চলে আসি। এই প্রশ্নের ভাদাকটা একটুখানি সলভ করব। তো ভাদাকটা সলভ করার জন্য আমার এইটা ভাদাক অনেক ইম্পর্টেন্ট। ভাদাক একটা জায়গায় পড়তে পারে, তো ভাদাক এই সলভ করার জন্য আমি 3টা জিনিস শেখাই দেবো তোমাদের। যে আর যৌগ, এখানে আর যৌগ মানে কি, সালফার। আমরা এখানে আগে থেকে ধারণা নিয়ে রাখছিলাম। তো মাথায় রাখবা যে আমরা একটুখানি যে পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করব। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। ঠিক আছে, এখন আসো এই ডিটা জিনিসটা কি, ডি জিনিসটা কি, পি জিনিসটা কি আগে সেটা বল। যে পি অরবিটালে ভাঙলে 3টা কক্ষপথ পাওয়া যায়, একটা হলো px, একটা হলো py। মানে পি অরবিটালে উত্তেজিত করলে 3টা অরবিটাল পাওয়া যায়, একটা হলো px, একটা হলো py, একটা হলো pz। এখন এই আমি ভাঙালাম, এখন মাথায় রাখবা সকল কক্ষপথে ইলেকট্রনগুলো প্রথমে বিজোড় ভাবে ঢুকবে, তারপর ইলেকট্রন এক্সট্রা থাকলে আবার প্রথম থেকে ঢুকে আসবে। এখন আবার ডি অরবিটালে, এই যে ডি অরবিটালে যদি আমি উত্তেজিত করি, আমি কয়েকটা কক্ষপথ পাবো, 5টা কক্ষপথ পাবো। তাহলে এখান থেকে বলা যায় ডি অরবিটালে উত্তেজিত করলে কয়টা কক্ষপথ পাওয়া যায়, 5টা। পি অরবিটালে উত্তেজিত করলে কয়টা কক্ষপথ পাওয়া যায়, 3টা। ওকে, তাহলে ডি অরবিটালে উত্তেজিত করলে প্রথমে আমি পাবো DXY, DYZ, DZX, DX² - Y²।
আর ডি জেড স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, এই যে আমি উত্তেজিত করলে আমি এই কক্ষপথগুলো পেয়ে যাব, উত্তেজিত করলে এই কক্ষপথগুলো আমি পেয়ে যাব। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে। এখন আবার বলতেছে যোজনী জিনিসটা কি, তোমার যোজনীর সংজ্ঞাটা আগে দিতে হবে। যোজনীর সংজ্ঞাটা হচ্ছে কি, আমি বলি কোন মৌলের বাইরের শক্তি স্তরে মানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যত সংখ্যক বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজনী বলে, যোজনী বলে। ঠিক আছে, এই যোজনীর সংখ্যাটা আগে তোমার দিতে হবে। এখন তোমার এখানে বলতেছে যে আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে ব্যাখ্যা করো। তাহলে আর মৌলটি আগে আমার আর মৌলটি কি, আমরা প্রথমে বলবো আর মৌলটি হচ্ছে সালফার। এবার তুমি এখানে সালফারের পারমাণবিক সংখ্যা 16, এটা তুমি জানো। এখন সালফারের সাধারণ অবস্থায় কি ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এইটা একটুখানি বলবা। তোমাদের জন্য ফ্যান ট্যান অফ করে ভিডিও বানাচ্ছি যাতে তোমার সাউন্ড টাউন্ড কম হয়। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত ভাইয়া, এই হচ্ছে 10 আর 2 12 আর হলো 4 16। এবার মাথায় রাখবা একটা অরবিটাল আমি ততক্ষণ পর্যন্ত উত্তেজিত করতে পারবো যতক্ষণ পর্যন্ত না তার বাইরের শক্তি স্তরে জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। অর্থাৎ জোড় সংখ্যক ইলেকট্রন থাকলে আমরা উত্তেজিত করতে পারবো। আর উত্তেজিত করলে মৌলসমূহের ইলেকট্রন তার পরবর্তী অরবিটালে চলে যাবে। ঠিক আছে, এখন দেখো সালফারে আমি একবার উত্তেজিত করলাম, তাহলে আমি এখানে কি পাইলাম 1s2 2s2 2p6 3s2। দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তর ছিল কোনটা, 3p আর 3s। আগে আমি 3p রে উত্তেজিত করব, তাহলে p উত্তেজিত করলে আমি কি পাই আগে লিখে ফেলি 3px 3py 3pz, তাই না? তাহলে এখানে দেখো তো আমার ইলেকট্রন আছে 4টা, তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আরো একটা এক্সট্রা আছে। আমি কি বললাম সর্বপ্রথমে একটা একটা করে যাবে, তারপরে থাকলে আমার প্রথম থেকে যাবে। তাহলে এখানে হয়ে গেল কয়টা, 2টা। তাহলে এখানে আমি x এ দেবো 2, এখানে দেবো 1, এখানে দেবো 1। তাহলে এখানে আমার এই যে একটা তীর চিহ্ন দিবা, এখানে লিখবা যে অতএব যোজনী কত, যোজনী ইকুয়াল টু কত 2, কারণ বিজোড় ইলেকট্রন কয়টা আছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, 2টা। আমি কি বলছিলাম সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের কি বলে, যোজনী বলে। দেখো তো এখন সর্ববহিষ্ঠ শক্তি স্তরে এখানটাতে এখনো জোড় সংখ্যক ইলেকট্রন আছে না? হ্যাঁ, তাহলে আমরা এইটারে ভাঙাবো এবার। তাহলে সালফারে আমি 2 বার উত্তেজিত করব। আর তুমি আগে থেকে জানো সালফারের যোজনী হচ্ছে 2 4 আর কত 6। সালফারের যোজনী হচ্ছে 2 4 আর 6। এখন সালফারে আমি 2 বার উত্তেজিত করলে কি হবে, 1s2 2s2 2p6। দেখো তো 3s তো এখন উত্তেজিত হবে না, আমি একটুখানি চাপাই লিখি। সালফারে আমি 2 বার উত্তেজিত করব, দেখা যাচ্ছে? সালফারে আমি 2 বার উত্তেজিত করব, তাহলে যোজনী কত হবে দেখো। আমার এখানে কত হবে 1s2 2s2 2p6 3s2। তারপরে কত দেখো তো, আমার তো এইখান থেকে ইলেকট্রন কই চলে যাবে, আমি কি বলছিলাম যে পরবর্তী শক্তি স্তরে, এর মধ্যে কিন্তু ঢুকবে না। এই 3p এর পরে যে শক্তি স্তর আছে সেখানে চলে যাবে। তো দেখো তো 3p এর পরে কোন শক্তি স্তর আছে, 3d। তাহলে ইলেকট্রন কই চলে যাবে, 3d তে চলে যাবে। তাহলে এখানে ইলেকট্রনটা কই চলে যাবে, 3dxy1 এ চলে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে d টা কি, d এর প্রথমটা কি xy। তাহলে আমরা এখানে কি লিখব 3s2 3p x1 3p y1 3p z1 3d xy1। তাহলে আমার যোজনী কত আসছে দেখো তো, অতএব যোজনী কত, যোজনী আসতেছে হলো 4। এই যে এই তীর মেরে কিন্তু দেখাই দিবা, দিয়ে এখান থেকে লিখবা যোজনী 4। এবার সালফারে আমি
3 বার উত্তেজিত করব, তাহলে আমি 2 পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম, এবার পাবো হলো 6। দেখো তো এর ভেতরে তো আর কোনো আমার বিজোড় সংখ্যা জোড় সংখ্যক ইলেকট্রন নেই, তাহলে এখানে উত্তেজিত হবে না, উত্তেজিত হবে কোথায়? 3 আছে, ঠিক আছে, কারণ সর্বোচ্চ শক্তি স্তর কি ছিল? 3s আর 3p ছিল, তাই না? 3 ছিল সর্বোচ্চ শক্তি স্তর। তাহলে এখানে কত হবে? 1s2 2s2 2p কত হবে? 6, 3s কত হয়ে যাবে? 1। আর এখানে যে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, এই ইলেকট্রনটা কই চলে যাবে? 3dx ও 3dyz, আর বাকিটা বাকি জায়গায় থেকে যাবে। তাহলে 3s2 3px1 3py1 3pz1 3dxy1 আর হচ্ছে কি আছে? 3dyz1 3dyz1। তাহলে এখানে যোজনী কত আসতেছে দেখো তো, এখানে যোজনী আসতেছে হচ্ছে 6, এখানে যোজনী আসতেছে 6। তাহলে সালফারের 2 4 6 কি প্রমাণিত হয়েছে? আশা করি এটুকু বোঝাইতে পারছি। কি বলতে পারি, উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে সালফার আর মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে। তো দেখো এটা নিয়ে আরো একটা দুইটা প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেনে, সেটাও আমি দিয়ে দেই যে কার্বন একাধিক যোজনী প্রদর্শন করে, নাইট্রোজেন একাধিক যোজনী প্রদর্শন করে, অ্যালুমিনিয়াম একাধিক যোজনী প্রদর্শন করে। আমি এখান থেকে কার্বন আর নাইট্রোজেনটা দেবো, অ্যালুমিনিয়াম আয়রন এগুলো তোমরা করে নিবা, এইখান থেকে হয় সালফার, এই যে সালফার কার্বন নাইট্রোজেন অ্যালুমিনিয়াম আয়রন, এর মধ্য থেকে একটা ইনশাআল্লাহ পড়বে। সালফারটা দেখা যাওয়া শেষ, এবার কার্বনটা আমি দেখাই দেবো, কার্বন আর নাইট্রোজেনটা। দেখো তো কার্বন তাড়াতাড়ি করব, আমি আগে থেকে জানি কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4। তাহলে কার্বনের সাধারণ অবস্থায় ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p কত? 2po 2। আচ্ছা, তাহলে কার্বনটা যদি আমি একবার উত্তেজিত করি, তাহলে এখানে আমি কি পাবো? 1s2 2s2 2p। দেখো তো p রে উত্তেজিত করলে কি হয়? p রে উত্তেজিত করলে পাওয়া যায় 2px 2py 2pz, তাই না? তাহলে আমার এখানে আছে দুইটা, তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে হলো 0টা, তাহলে এখানে আমার কি হবে? একটা, এখানে একটা, এখানে 0 মানে এটা লেখা লাগবে না। তাহলে যোজনী কত? যোজনী হচ্ছে 2। এবার দেখো কার্বনটা আমি 2 বার উত্তেজিত করি, করলাম, তাহলে এখানে কত হবে? 1s2 2s2 কেন ভাই? আমরা এখানে দেখো তো সর্বোচ্চ শক্তি স্তর কোনটা? 2 নাম্বার, তাহলে 2 নাম্বারের p উত্তেজিত করা শেষ, এবার s কে উত্তেজিত করব, তাহলে s এ আছে হলো একটা, তাহলে এখানে কই চলে যাবে? 2px1 2py1। দেখো তো 2pz এখানে কি ফাঁকা আছে একটা? হ্যাঁ, এখানে 0টা ছিল, এখন একটা চলে গেছে, তাহলে 2pz1। তাহলে এখানে যোজনী কত? যোজনী হচ্ছে 4। আশা করি বুঝাইতে পারছি। এবার নাইট্রোজেনটা বুঝাবো। দেখো নাইট্রোজেন অ্যালুমিনিয়াম সব একই রকম, তাই নাইট্রোজেনটা যদি আমি বুঝাই, নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে এখানে কত হবে? 1s2 2s2 2p কত? 2p হচ্ছে 3। তাহলে এখানে নাইট্রোজেনের যদি আমি একবার উত্তেজিত করি, আমি জানি নাইট্রোজেনের যোজনী হচ্ছে 2 আর 3 আর 5, কত হইয়া? 3 আর 5। তাই নাইট্রোজেনটা যদি আমি একবার উত্তেজিত করি, একবার উত্তেজিত করি, তাহলে এখানে কি পাবো? 1s2 2s2, আমার পিটার উত্তেজিত করতে হবে, তাহলে p তে আমি 3টা অরবিটাল পাই, একটা হলো 2px 2py 2pz, তাহলে এখানে 3টা আছে, 3টাই ঢুকাই দিলাম, তাহলে এখানে কত? 1 1 1। তাহলে এখানে যোজনী হইলো কত? যোজনী হইলো 3। দেখো তো এখনো বাইরের শক্তি স্তর এখন কোনটা আছে? 2s আছে, তাহলে 2s রে আমি একবার উত্তেজিত করব, নাইট্রোজেনটা দুইবার উত্তেজিত করলে হয় হচ্ছে 1s2 2s, এখন কত হয়ে যাবে? 1। এই 2s এর পরে দেখো, এই যে 2s এর পরে ইলেকট্রনটা কই চলে যাবে? এই যে 2s এর ইলেকট্রনটা কই চলে যাবে? দেখো আমার বাইরের শক্তি স্তর কি ছিল? 2p, p এর পরে অরবিটাল কোনটা? 3s। তাহলে এইখান থেকে যে 2s এর ইলেকট্রনটা কই চলে যাবে? 2s এর ইলেকট্রনটা 3s এ চলে যাবে। আগে যেরকম ছিল p তে ছিল, দেখো আগে ছিল হলো p তে, p এর পরে কি? d, সেজন্য আমরা ইলেকট্রনটা কই নিয়ে গেছিলাম? d তে নিয়ে গেছিলাম। এখন তো 2p আছে, 3p তো নেই, 2p তে আছে, 2p এর পরে ইলেকট্রনটা কই চলে যাবে? 3s এ চলে যাবে। তাহলে এখানে 2 ছিল, এখন হয়ে যাবে 1, এবার 2px1 2py1 2pz1, তারপরে কত? 3s1। তাহলে এখানে যোজনী কত হইলো? 5। এমন ভাবে তোমরা আয়রনটাও করে ফেলবা। আশা করি বুঝাইতে পারছি।
তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা পরিবর্তনশীল যোজনী নিয়ে যত ধরনের টপিক আছে সবগুলা করে ফেললাম। এখন আমরা ঘনমাত্রা বা মোলারিটি নিয়ে একটুখানি কাজ করব, তারপরে লিমিটিং বিক্রিয়ক নিয়ে কাজ করব। এই অধ্যায় ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। প্রশ্নটা আমরা একটুখানি খেয়াল করি। আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে কি বলে যে Na2CO3 আর এখানে HCl কথা বলতেছে পাত্র এ, এটা হলো পাত্র বি। এ পাত্রের দ্রব্যের মোট পরমাণুর সংখ্যা হিসাব করো। তাহলে এ পাত্রের দ্রব্যের মোট পরমাণুর সংখ্যা, এটা হলো 10/2024 প্রশ্ন। আশা করি তোমরা এখন পারবে। আমি এখন দেখো এই ঘদাকটা করাবো। ঘদাকটা কি বলতেছে যে এ ও বি দ্রব্য মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে। এ ও বি দ্রব্য মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, ঠিক আছে? প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো এইরকম প্রশ্ন করলে যে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, আলটিমেটলি এর মধ্যে তো কোনো গ্যাস নেই, গ্যাস আমি পাবো উৎপাদে। উৎপাদ নিয়ে যদি প্রশ্ন করে সর্বপ্রথম আমার লিমিটিং বিক্রিয়ক করতে হয়। সর্বপ্রথম আমার কি বিক্রিয়ক করতে হয়? লিমিটিং বিক্রিয়ক করতে হয়। এখন লিমিটিং বিক্রিয়ক থেকে যেটা বলে সেটাই আমরা নিয়ে যাব। আশা করি বুঝাইতে পারছি। তো চলো সর্বপ্রথম আমার লিমিটিং বিক্রিয়ক করার শর্ত হচ্ছে প্রথম দুইটা পাত্রে আমার গ্রাম দেয়া আছে কিনা, ভর গ্রামে দেয়া আছে কিনা এটা চেক করা, না থাকলে বের করে নেওয়া। তাহলে দেখো তো এ পাত্র হলো, এখানে কোনো গ্রাম নেই, এখানেও গ্রাম নেই। তাহলে এখানে আমি বলতে পারি পাত্র এ, পাত্র এ হতে, পাত্র এ হতে কি বলতে পারি যে Na2CO3 এর পরিমাণ, এর পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? Na2CO3 এর পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা জানি কোনো কিছুর পরিমাণ মানে তার গ্রামে প্রকাশ করা, আর গ্রাম বলতে কি তার ভর, W কি SMV। এখন আমি এখানে কি কি দেয়া আছে সেগুলো লিখবো না, শর্টকাটে করব। S এর মান কত? দেখো 0.25 মোলার, তাহলে 0.25 ইনটু m, দেখো তো Na2CO3, তাহলে Na2CO3 এর আণবিক ভরটা আমরা আগে বের করে নিই। দেখো Na2CO3 এর আণবিক ভর যদি বের করি, সোডিয়াম হচ্ছে 23 গুণ 2 প্লাস কার্বন 12 প্লাস অক্সিজেন কত 3 16 48, একবারে 48 দিয়ে দিলাম, 16 গুণ 3 মানে হলো 48। তাহলে এর পরিমাণ কত আসতেছে? এর পরিমাণ এই যে এর আণবিক ভর কত আসতেছে? ভাইরা আণবিক ভর কত আসতেছে? 106। তাহলে এটা মুছে দিলাম আমি, এখানে আমি m এর মান কত দেবো? 106 ইনটু ভাইয়া ভি আমি জানি ভি মানে লিটার, তাহলে 500 ভাগ 1000 মানে হচ্ছে 0.5, 0.5। তাহলে এখানে ক্যালকুলেশন করলে w এর মান কি আসে? ক্যালকুলেশন করলে w এর মান কত আসে? ক্যালকুলেশন করলে w এর মান কত আসে ভাইরা? ক্যালকুলেশন করলে w এর মান আছে 13.25 গ্রাম। এটা কত দশমিক? 13.25 গ্রাম। তাহলে এই আমরা এ পাত্রের ভর আমরা এখান থেকে পেয়ে গেলাম। চলো এবার বি পাত্রের ভর বের করি। যে বি পাত্রে কি আছে? HCl এর পরিমাণ, বি পাত্রে HCl এর পরিমাণ। দেখো তো HCl এর আণবিক ভর আমরা জানি 36.5, ওটা আমার লাগবে না। W কি SMV, S এর মান কত ভাইয়া? 0.325 ইনটু m এর মান কত? 36.5 ইনটু v এর মান কত? দেখো এখানে 700 ml আছে, মানে কত? 0.7 লিটার। আমার ml এ থাকলে কিসে নিতে হয়? লিটারে নিতে হয়। মিলিলিটারে থাকলে কিসে নিতে হয়? লিটারে নিতে হয়। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা টানি, তাহলে এখানে কত আসে? এটা আসে কত? 8.3 গ্রাম। হ্যাঁ, এটা কত আসে? 8.3 গ্রাম। তাহলে দুই পাত্রে আমার গ্রাম করা শেষ। আমরা 2 নাম্বার শর্ত আমার এবার কি করতে হবে? যে আমার লিমিটিং বিক্রিয়ার 2 নাম্বার শর্ত হচ্ছে যে তোমার দুই পাত্রের বিক্রিয়া সম্পন্ন করা। তাহলে প্রথম পাত্রে কি আছে? Na2CO3, দ্বিতীয় পাত্রে কি আছে? HCl,
তাহলে এখান থেকে যদি আমি বিক্রিয়াটা সম্পূর্ণ করি তাহলে সোডিয়ামের সাথে কিসের বিক্রিয়া হবে? ক্লোরিনের বিক্রিয়া। সোডিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া। তাহলে এখানে সোডিয়াম আর ক্লোরিন উভয় যদি এক, তাহলে আর দেয়া লাগে না। আর দেখো এই যে কার্বনেট আছে এখানে হাইড্রোজেন, কার্বনেট আর হাইড্রোজেন যেখানে থাকে সেখানে অবশ্যই চোখ বন্ধ করে আমার পানি দেয়া যায় আর কার্বন ডাই অক্সাইড দেয়া যায়। তাহলে আমার বলো ভাই, সোডিয়াম ক্লোরাইড তো একটা লবণ, তাই না? পানি তো পানি, আর কার্বন ডাই অক্সাইডটা কি একটা গ্যাস, আমরা বলতে পারি পারি। তাহলে এবার বলতেছে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায়, প্রমাণ অবস্থায় মানে হচ্ছে ওই যে তোমার প্রমাণ অবস্থায় মানে 22.4 লিটার, যে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে এটা তোমার ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এই যে বিক্রিয়াটা সম্পন্ন করলাম, এবার আমরা যদি সমতাকরণ না করি তাহলে কি আমরা এখানে লিমিটিং বিক্রিয়ক পাবো? পাবো না। তাহলে সমতাকরণ কিভাবে? সোডিয়াম এখানে কয়টা? 2টা। এখানে সোডিয়াম কয়টা? 1টা। এখানে তাই আমরা এখানে কত দেবো? তাই এখানে আমরা 2 দেবো। তাহলে ক্লোরিন হয়ে গেল কয়টা? 2টা। তাহলে এখানে আমরা 2টা দিলে এখানে মানে ক্লোরিন 2টা হয়ে গেল, তাই এখানে 2 দিলাম। হাইড্রোজেন এখানে কয়টা আছে? 2টা। তাহলে এখানে দেখো 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে আছে কার্বন একটা, অক্সিজেন 3টা, অক্সিজেন কয়টা? 3টা। তাহলে এবার আমরা এখানে একটুখানি আণবিক ভরটা বের করি। এটার আণবিক ভর হচ্ছে 106, এটার আণবিক ভর হচ্ছে আগে ছিল হলো 63, এটার আণবিক ভর কত ছিল? 36.5, 36.5 গুণ কত? 2 মানে হচ্ছে 63। তাহলে আমরা এখানে বলতে পারি এগুলো সব গ্রাম, এগুলো সব কি গ্রাম। তাহলে এখানে বলতে পারি যে 106 গ্রাম Na2CO3 বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করতে পারে 63 গ্রাম HCl এর সাথে, HCl এর সাথে বিক্রিয়া করতে পারে এত গ্রামের সাথে। আমি তো লিমিটিং বিক্রিয়ক বের করছি, একটা লিমিটিং বিক্রিয়ক বের করলে বাকি সব কয়টাই তোমরা পারবে। তাহলে এবার দেখো তো এইখানে 1 গ্রাম Na2CO3 বিক্রিয়া করতে পারে, মানে 63 ভাগ কত? 106, ও সরি ফ্যান অফ করে দিই, 63 ভাগ 106 গ্রাম HCl এর সাথে। অতএব এখানে এই যে Na2CO3 নিয়ে কাজ করতেছে বাম সাইডে, তাহলে এখানে Na2CO3 এর ভর কত? 13.25। তাহলে অতএব 13.25 গ্রাম Na2CO3 বিক্রিয়া করতে পারে। আচ্ছা ওকে, তাহলে এখানে কত? হাসি লাগতেছে কেন বললে তোমরা? হাসবে কেন বলা যাবে না। 13 কত? ডাকসু নির্বাচনে ভোট চুরি হচ্ছে, ঠিক আছে, তাই হাসি লাগতেছে। তাহলে এখানে কত? 63 ইন্টু কত? 13.25 ভাগ কত? 106। এবার এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে? আচ্ছা, এই যে শিবিরের একটা প্রার্থী আর হচ্ছে তোমার জিএস প্রার্থী আর তোমার বিএনপির জিএস প্রার্থী, তো বিএনপিরা তোমার হলো ভোট চুরি করতেছে। হ্যাঁ, ব্যালটে শিবিরের দুইজন, একটা হলো সাদিক কায়েম আর হলো আরেকজন কি আছে যেন, ওনাদের ভোট এটা আগে থেকে ক্রস মারা। এখন মানে শিবিরের একজন জিএস প্রার্থী বলতেছে ভাইয়া, মানে বিএনপির জিএস প্রার্থীরা বলতেছে যে আপনারা তো ভোট চুরি করতেছেন, আপনি আপনাদের প্রমাণ দেখাচ্ছি নিয়ে তোমার হচ্ছে হাত টেনে ধরছে। তাই ভিডিও দেখে আমার হাসি লাগতেছে, তাই বললাম আর কি। তাহলে এখানে কত গ্রাম হবে ভাইয়া? সবকিছু বাদ, এখন আমাদের ভোট নিয়ে সামলাই আমরা, তাই না? এখানে ক্যালকুলেশন করলে কি হবে? আমার সেই ক্যালকুলেটরটা কই? তোমরা একটুখানি ক্যালকুলেশন করে ফেলো না। এই তো দেখা যাচ্ছে। তাহলে এখানে কত হবে? 63 ইন্টু 13.25 ভাগ 106, এটা হবে হচ্ছে 78, মানে এটা এত গ্রামের সাথে। তাহলে দেখো তো 13.25 গ্রাম Na2CO3 বিক্রিয়া করতে পারতেছে কত গ্রামের সাথে? 7.87 এর সাথে। কিন্তু এখানে আছে কত গ্রাম? আছে হলো 8.3। তাহলে এটা কি বেশি আছে না? তাহলে লিমিটিং বিক্রিয়ক হবে কোনটা? লিমিটিং বিক্রিয়ক হবে কোনটা?
এখানে লিমিটিং বিক্রিয়ক হবে কোনটা বলো তো? এখানে ক্যালকুলেশনে কি ভুল করছি ভাইয়া? ক্যালকুলেশনে মনে হয় ভুল করছি। 63 ইন্টু 13.25 ভাগ 106 7.8 7.8 হ্যাঁ কি হইলো ভাই? একটুখানি আমি কারেকশন করব, এটা 63 হবে না, আমি তো মুখস্থ চালাই দিচ্ছি সবকিছু। এটা 73 হবে, এটা ক্যালকুলেশন করে দেখো, এটা 73 হবে। তাহলে এখানে কত হবে যে 106 গ্রাম Na2CO3 বিক্রিয়া, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, ঠিক আছে, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। 106 গ্রাম Na2CO3 বিক্রিয়া করতে পারে কত গ্রামের সাথে? 73 গ্রামের সাথে। কত গ্রামের সাথে? 73 গ্রামের সাথে। এবার 1 গ্রাম Na2CO3 বিক্রিয়া করতে পারে কত? 73 ভাগ 106, 73 ভাগ 106। এবার হলো 13.25 গ্রাম Na2CO3 বিক্রিয়া করতে পারে 73 ইন্টু 13.25 ভাগ কত? 106। তাহলে এটা ক্যালকুলেশন করলে উত্তর আসে কত? এটা ক্যালকুলেশন করলে উত্তর আসে তোমার 73 ইন্টু 13.25 ভাগ 106। তাহলে উত্তর আসে হচ্ছে 9.125 গ্রাম এর সাথে, এত গ্রামের সাথে। এখন দেখো এই যে 13.25, অর্থাৎ এই পাত্রে সব যদি আমি ঢালি একটা পাত্রে, এই 13.25 গ্রাম বিক্রিয়া করতে পারতেছে কত গ্রামের সাথে? 9.125 এত গ্রামের সাথে বিক্রিয়া করতে পারতেছে, কিন্তু পাত্রে আসে কত গ্রাম? 8.3 গ্রাম। তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা? তুমি বলবা অতএব বিক্রিয়ায় HCl আগে শেষ হয়ে যায়, HCl আগে শেষ হয়ে যায়, অতএব HCl হলো লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমরা কোনটা নিয়ে কাজ করব? লিমিটিং বিক্রিয়ক বের করে ফেললাম। এবার আমরা কোনটা নিয়ে কাজ করব? এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে পরমাণু অবস্থায়, এই যে পরমাণু অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, এটা আমরা কোনটা দিয়ে করব? লিমিটিং বিক্রিয়ক দিয়ে করব। তাইলে আমরা একটুখানি এখানে দেখো, এখানে দেখো যে HCl, তাহলে আমরা এখানে বলতে পারি যে 73 গ্রাম HCl থেকে গ্যাস পাওয়া যায়। এখানে তোমার প্রশ্ন চাইছে কি গ্যাস, কত গ্রাম গ্যাস পাওয়া, কত লিটার গ্যাস পাওয়া যায়, দেখো কত লিটার, তাহলে গ্যাস পাওয়া যায় কত লিটার? 22.4 লিটার। বলতে পারি না যে 73 গ্রাম HCl থেকে গ্যাস পাওয়া যায় ইকুয়াল টু 22.4 লিটার। আর 1 গ্রাম HCl থেকে গ্যাস পাওয়া যায় 22.4 ভাগ এখানে কত? 73। এবার কত গ্রাম HCl পাত্রে ছিল? কত গ্রাম? 8.3 গ্রাম। HCl পাত্রে ছিল কত গ্রাম? 8.3 গ্রাম। এখানে ছিল দেখবা 8.3 গ্রাম HCl থেকে গ্যাস পাওয়া যায় 22.4 ইন্টু 8.3 ভাগ কত? 73। তাহলে এখানে 22.4 ইন্টু 8.3 ভাগ এখানে কত? 73। তাহলে এখানে কত আসতেছে? গ্যাস পাওয়া যায় 2.54 লিটার। তাহলে গ্যাস পাওয়া যাবে কত লিটার? 2.54 বা 2.55 লিটার। ঠিক আছে। এখন যদি প্রশ্নটা এমন হতো যে A ও B দ্রবণ মিশ্রণ করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস, না এখন যদি এটা দিত কত লিটার, না এখানে কত গ্রাম, কত গ্রাম লবণ পাওয়া যাবে, কত গ্রাম বা কি পরিমাণ লবণ পাওয়া যাবে বা কত গ্রাম লবণ পাওয়া যাবে, একই জিনিস। তাহলে এখানে লবণ কোনটা? NaCl। তো লবণ পাওয়া যাচ্ছে এখানে কত গ্রাম? দেখো তো লবণ পাওয়া যাচ্ছে এখানে কত গ্রাম? সোডিয়াম 23 প্লাস এখানে হচ্ছে 35.5 এর সাথে 2 দ্বারা গুণ করব। তাহলে এটা কত আসে দেখো তো? 23 প্লাস 35.5 ইনটু হলো 2, এটা আসে হচ্ছে 117।
এটা কত আসে 117। তাহলে যদি আমার বলতো কত গ্রাম লবণ পাওয়া যায়, তাহলে আমি এখানে এই পর্যন্ত সব ঠিক রাখতাম, তারপর বলতাম যে কত গ্রাম, এই যে 73 গ্রাম HCl থেকে লবণ পাওয়া যায় 117 গ্রাম, 1 গ্রাম HCl থেকে লবণ পাওয়া যায়, আর 8.3 গ্রাম HCl থেকে লবণ পাওয়া যায়। এই সেম প্রশ্নটা আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেটা আমি করে দেব না, সেটা তোমাদের বলবো যে এত দাগে তোমরা করে নিবা। আমি একটুখানি বলে দেবো। এটা দেখো, এটা আছে তোমার, এটা আমার ফেভারিট একটা প্রশ্ন, ঠিক আছে? এটা আছে তোমার কই, এই যে 23 দাগের লেকচার বলি আমার। এটা হলো দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর 2022। এইটা আপনারা অবশ্যই করবেন। এইটা করার পরে এখন ভিডিওটা স্টপ করেন, স্টপ করে দ্রুত আপনারা দিনাজপুর বোর্ড 2022 এর প্রশ্নটা করে ফেলেন। দেখ, চলেন আমরা এই প্রশ্নগুলোর একটু অ্যানালাইসিস করে ফেলি। দেখেন, এটা রাজশাহী বোর্ড 2022 এর একটা প্রশ্ন। দেখো এখানে বলছে অ্যাসিড দ্রবণটির মোলারিটি নির্ণয় করো। অ্যাসিড দ্রবণটির মোলারিটি, তো মোলারিটি নির্ণয় করার সূত্র কি আমরা জানি, W = কি SMV, এই সূত্র। তো মোলারিটি বলতে কি, মোলারিটি বলতে হলো S, তাহলে S = কি, S = আমরা এখানে সাইড চেঞ্জ করি, SMV = কি লেখা যায়, SMV = কি লেখা যায় W, তাহলে S = কি লেখা যায়, W ভাগ কত, W ভাগ হচ্ছে MV। এখানে কি দেয়া আছে, এখানে তোমার কি দেয়া আছে দেখো। আমার এখানে আগে বলতেছে যে অ্যাসিড দ্রবণ, আগে আমার বুঝতে হবে এটা কি আর এটা কি। যার পিছনে OH আছে সেটা অবশ্যই ক্ষার, এটা তোমরা জানো। তাহলে অ্যাসিড কোনটা, এইটা হলো অ্যাসিড, অতএব হাইড্রোক্লোরিক একটা কি অ্যাসিড। এই অ্যাসিড দ্রবণটির আমার কি নির্ণয় করতে হবে, অ্যাসিড দ্রবণটির আমার মোলারিটি নির্ণয় করতে হবে। তাহলে S = W/MV। এই যে W = কত, তাইলে W = কত, W দেয়া আছে হলো 7.3 গ্রাম। আচ্ছা, আর M বলতে কত, HCl এর আণবিক ভর, তাহলে 36.5। আর V এখানে কত দেয়া আছে, 200 ml, তাহলে এখান থেকে আমার কিসে পরিণত করতে হবে, এটা লিটারে ভাগ, আমি এখানে কত দেবো 1000, তাহলে এখানে 0.2 লিটার। সব করা শেষ। তাহলে S = W এর মান কত, W = 7.3 ভাগ M এর মান কত, M এর মান হলো 36.5, আর এর মান কত, এর মান হচ্ছে 0.2। এখান থেকে যে ক্যালকুলেশন করে যে উত্তরটা বের হবে এটার মোলারিটি। আশা করি এটা বুঝাইতে পারছি। এবার এইটার প্রশ্ন ছিল কি জানো, এটার প্রশ্ন কি ছিল, এটার প্রশ্ন ছিল হচ্ছে উদ্দীপকের দ্রব্য হতে সেমিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে কিনা, প্রস্তুত করা যাবে কি। এখন তোমার বুঝতে হবে সেমিমোলার মানে কত, সেমিমোলার মানে কত, এটা আমি তোমাদের বলে দিয়েছিলাম। সেমিমোলার মানে কত, যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোল, যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোল, না, যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাকে সেমিমোলার দ্রবণ বলা হয়। তাহলে যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার তাকে কি বলা হয়, সেমিমোলার দ্রবণ বলে। তাহলে এখান থেকে আমি এইটার ঘনমাত্রা বের করবো, ঘনমাত্রা বের করে যদি 0.5 পাই তাহলে বলবো যে উদ্দীপকের দ্রব্য দ্বারা সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। তাহলে এখানে আমরা লিখবো S = কি, W ভাগ কি MV, আমি একবার লিখে দিলাম, এখান থেকে ডাইরেক্ট সূত্র লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে S = এখানে কি হবে, W এর মান এখানে কত, 3.87 ভাগ M এর মান কত, H2CO3, এর আণবিক ভর তুমি বের করো, হাইড্রোজেন 1 গুণ 2 প্লাস কার্বন কত 12, আর অক্সিজেন কত 348। তাহলে এটা কত হয়, এটা কত হয়, এটা তোমার হয় হচ্ছে 62। এটা কত হয় ভাইয়া, এটা হয় তোমার 62। আর এখানে দেওয়া আছে 125 মিলিলিটার, তাহলে এখানে 125 মিলিলিটার মানে কত, 0.125 লিটার। এটা কিসের মান, V এর মান, তাহলে এখানে M এর মান হচ্ছে 62।
বি এর মান এত, তাহলে এখানে এস ইকুয়াল টু এখানে কি আছে 3.87 ভাগ 62 ইন্টু এখানে বি এর মান হচ্ছে 0.125। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যেটা মান বের হবে ওটাই হচ্ছে তোমার উত্তর হবে। আর সেই মানটা হচ্ছে কি, সেই মানটা হচ্ছে 0.5 মোলার। এই যে ঘনমাত্রার একক কি, ঘনমাত্রার একক কিন্তু মোলার, এটাও মোলার হবে বড় হাতের এম। অতএব এখানে আমি কি বলতে পারি যে উপরোক্ত দ্রব্য থেকে সেমিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। তো শোনো, সেমিমোলার দ্রবণ তুমি প্রস্তুত করতে পারছো, তুমি বলো তো ডেসিমোলার দ্রবণ মানে কি? তোমরা একটুখানি কমেন্ট করে যাবা যে ডেসিমোলার দ্রবণ মানে কি, ডেসিমোলার দ্রবণ মানে কি, ডেসিমোলার দ্রবণ মানে কি? যদি কমেন্ট বক্স অন থাকে, আমার যে ভিডিও আপলোড করে উনি আবার কমেন্ট বক্স অফ করে দেন, ঠিক আছে? তো কমেন্ট যদি অন থাকে তাহলে তোমরা একটুখানি কমেন্ট করে যাওয়া। তাহলে এখানে ডেসিমোলার, তাহলে এখানে সেমিমোলার তোমরা বুঝে গেছো। এবার ডেসিমোলার মানে কি এটা একটুখানি বলবা, যে দ্রবণের ঘনমাত্রা কত হয়ে থাকে ডেসিমোলার দ্রবণ বলে, সবাই একটুখানি বলবা। আর এটা সাকিওয়ালা তুমি সবাই বলে দিবা, এটাও করতে পারবে। তাহলে 0.75 মোল H2SO4 এর ভর কত? দেখো 0.75 মোল H2SO4, দেখো এখানে গ্রাম ট্রাম দেইনি, ভর চাইছে। ভর বলতে কি 0.H2SO4 এর পরিমাণ কত, এর পরিমাণ জিনিসও কিন্তু একই রকম, ভর। পরিমাণ মানে কি ভর, কথাটা একটু বুঝো। তাহলে এখানে এরকম প্রশ্ন থাকলে তুমি ডিরেক্ট মোল থেকে ভরে যাবো কিভাবে, ডিরেক্ট সূত্র আছে n = W/m, অর্থাৎ মোল থেকে আমি ভরে যাব কিভাবে, n = W/m, n = কি W ভাগ m, n = W ভাগ m। তাহলে এখানে W = কত হবে, W কত হবে, W হবে হচ্ছে n m, W কত হবে n m। n মানে হচ্ছে মোল সংখ্যা, n মানে কি মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা দেওয়া থাকলে তুমি ভরে নিয়ে যেতে পারবে। তো W কি nm, W কি nm। আর এখানে W কি, এখানে W ছিল হলো SMV। কোনটা কখন প্রয়োগ হবে, যখন ঘনমাত্রা মোলারিটি আর আয়তন দেওয়া থাকবে তখন এই সূত্র, আর যখন মোল দেওয়া থাকবে তখন এই সূত্র। আশা করি বুঝাইতে পারছি। 0.75 ইনটু m এর মান কত, m এর মান হচ্ছে 98, কারণ সালফিউরিক অ্যাসিড আণবিক ভর কত 98। এইটা ক্যালকুলেশন করলে যে মানটা হবে এইটা, এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন পড়বে না, ঠিক আছে ভাইয়া? তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো চলো আমাদের নেক্সট এবং লাস্ট প্রশ্নে আমরা যাই। এটা হচ্ছে কোন বোর্ডের প্রশ্ন, এটা আমি একটুখানি তোমাদের বলে দিই, তোমাদের যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে তোমার, কইলে ভাই পাচ্ছি না কেন, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন এটা। এইটাই আমাদের আজকে শেষ প্রশ্ন, এরপরে আমরা করবো না। মাঝখানে একটা প্রশ্ন তোমাদের আমি করতে বলছিলাম, ওই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তো ওটাও তোমরা দেখে নিবা। আর এরপরে দিনাজপুর 2024, দিনাজপুর 2024 এই প্রশ্নটা তোমরা পারবা। এইটা তোমাদের হোমওয়ার্ক বলতে তোমরা তো দেখবাই, তাই না? এই যে কয়টা প্রশ্ন এখানে আমি দেখালাম এর বাইরে দেখার দরকার নেই কোনো। তো তোমার যদি ইচ্ছা হয় তুমি প্রথম থেকে আরো কয়েকটা দেখতে পারো। তো আশা করি এগুলোর মধ্যে থেকেই পড়বে, আল্লাহ যদি সহায় হন অবশ্যই পড়বে, কারণ আমরা অনেক প্র্যাকটিস করে ফেলছি, একই নিয়মে অনেক প্র্যাকটিস করে ফেলছি। তো আমাদের এই লাস্ট প্রশ্ন, তো আমরা এই প্রশ্নটা একটুখানি সলভ আউট করে ফেলি, দেখি কি করা যায় এটা। তাহলে এই যে দিনাজপুর 2024, এটা ছিল দিনাজপুর 2023, আর দিনাজপুর 2024টা হচ্ছে তোমার হোমওয়ার্ক। তো এখানে কি আছে, 2 মোল ক্যালসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2R উৎপন্ন করছে। আর এখানে কি উৎপন্ন করছে, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এখন বলছে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করায় 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, অর্থাৎ এই ম্যাগনেসিয়াম ধাতু ছিল কত গ্রাম, 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করায় 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে কত গ্রাম, 6.2 গ্রাম। আচ্ছা 4 গ্রাম কি, 4 গ্রাম ছিল হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করে 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। এবার গোয়া দাগের প্রশ্নে তোমার কি বলতেছে জানো,
গোয়া দেখের যে প্রশ্নটা সেখানে বলতেছে উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়ায় 10 গ্রাম আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। এই যে 10 গ্রাম আর যৌগ, তাহলে এই যে 10 গ্রাম আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন এটা আমার ব্যাখ্যা করতে হবে। তাহলে আর বলতে কি এইটা আমার আগে দেখতে হবে, ঠিক আছে, আর বলতে কি। তাহলে আমি এখান থেকে বিক্রিয়াটা সম্পন্ন করি, এখানে দেয়া আছে 2 মোল ক্যালসিয়াম প্লাস এখানে কি অক্সিজেন। মাথায় রাখবা ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করতেছি, তাহলে এখানে অবশ্যই হবে হলো ক্যালসিয়াম আর অক্সিজেন তো দিতে হবে। এবার যোজনী আদান প্রদান করি, ক্যালসিয়াম আর যোজনীয় 2 এখানে আসবে, অক্সিজেন যোজনীয় 2 এখানে যাবে, তাহলে কোনো কিছু হবে না। তাহলে এবার সমতাকরণ করো, এখানে ক্যালসিয়াম কয়টা 2টা, তাহলে এখানে 2 দাও, এখানে অক্সিজেন কয়টা হয়ে গেল 2টা, এখানে অক্সিজেন হলো 2টা, সমতাকরণ করা শেষ। আচ্ছা 10 গ্রাম আর যৌগ, তাহলে আর যৌগটা কি এইটা, তাহলে এবার আমরা এখানে বলতে পারি যে এইটা সমান সমান কত গ্রাম বলতে পারি আমরা। ক্যালসিয়াম হচ্ছে কি 20 গুণ 40, 40 গুণ 2, 40 গুণ 2 সমান সমান কত গ্রাম 80 গ্রাম। আমার তো অক্সিজেনের কোনো দরকার নেই। আর এটা হচ্ছে কত গ্রাম, এটা হলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হলো 40 প্লাস এখানে 16, এখানে গুণ 2, গুণ কত 2, তাহলে এটা কত আসছে ক্যালসিয়াম অক্সাইড কত গ্রাম আসছে ভাইয়া, ক্যালসিয়াম অক্সাইড আসছে কত গ্রাম। আমরা একটুখানি দেখি ক্যালকুলেশনটা করে ফেলি, তোমরা আমার আগে করবা। 40 প্লাস 16 গুণ 2 এটা আসতেছে 112 গ্রাম, 112 গ্রাম। আমি জানি না ভুলভাল হয়েছে কিনা। তাহলে এবার দেখো তো আমার এখানে বলতেছে প্রশ্ন কি চাইছে, প্রশ্ন চাইছে হচ্ছে যে 10 গ্রাম, ভালো মতো শোনো তোমরা প্রশ্নটা দেখবা, আমি প্রশ্ন এখানে লিখতেছি না, কষ্ট হচ্ছে আমার। যে 1 নম্বর বিক্রিয়া হতে 10 গ্রাম আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, অর্থাৎ এই যে 10 গ্রাম আর যৌগ, এই যে 10 গ্রাম আর যৌগ উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, অর্থাৎ কত গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন এটা আমার ডান সাইডে রাখতে হবে উত্তরে। তাহলে আমি এখানে বলতে পারি না যে 112 গ্রাম, 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে ক্যালসিয়াম প্রয়োজন, ক্যালসিয়াম প্রয়োজন কত গ্রাম 80 গ্রাম, 80 গ্রাম, এই যে 80 গ্রাম। 1 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে ক্যালসিয়াম প্রয়োজন 80 ভাগ এখানে কত 112, এবার কত গ্রাম আমার ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে হবে কত গ্রাম 10 গ্রাম, এই যে তাহলে 10 এখানে ছিল কিন্তু এটা 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে ক্যালসিয়াম প্রয়োজন, তাহলে 80 গুণন কত 10 ভাগ কত 112, এই যে 80 গুণন 10 ভাগ 112, তাহলে এটা হচ্ছে কত 7.14 গ্রাম। তাহলে এই যে 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে গিয়ে ক্যালসিয়াম প্রয়োজন হবে কত গ্রাম 7.14 গ্রাম। আশা করি এটা তোমাদের আমি বোঝাইতে পারছি। চলো এবার আমরা ঘ দাগে যাই। আচ্ছা ঘ দাগে কি বলতেছে যে 2 নম্বর বিক্রিয়া থেকে 100% উৎপাদ পাওয়া সম্ভব কিনা বিশ্লেষণ করো, এটা অনেক ইম্পর্টেন্ট। যে 2 নম্বর বিক্রিয়া থেকে 100% উৎপাদ পাওয়া কিন্তু ভালো পাওয়া সম্ভব কিনা, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না। তাহলে এখানে 2 নম্বর বিক্রিয়া তো ভাই এটা, এখানে 2 নম্বর বিক্রিয়াটা আমরা একটুখানি লিখি। 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে আমি 1 মোল অক্সিজেনকে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড পাইছি, তাই না। এবার এখানে বলতেছে 4 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনে করে অক্সিজেন বিক্রিয়া করায় 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ছিল কত গ্রাম 4 গ্রাম, তাই না, 4 গ্রাম। আচ্ছা এখন আমরা দেখবো যে 6.2 গ্রাম, এই যে 6.2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে, তাই না। তাইলে আমি একটুখানি দেখি ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা কত আর ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেছে কত, সেটা আমি একটুখানি দেখি। তাহলে এখানে ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হলো 12, 12 দুগুণ 24, 24 দুগুণ কত 48, তাহলে এটার ভর হবে কত
24 গুণ 2 সমান 48 গ্রাম। এটার ভর হবে কত? ম্যাগনেসিয়াম অক্সাইড, এটার ভর হবে কত? 80। এটা কত হবে? এটা হবে তোমার 80 গ্রাম। তাহলে এখানে আমি বলতে পারি যে হ্যাঁ, এখানে আমার পরিমাণ দিয়েছে কার? 4 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে এখানে অক্সিজেনের কোনো পরিমাণ নেই, তাহলে অক্সিজেনের কোনো কাজ নেই। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম? 80 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম? 80 গ্রাম। অতএব 4 গ্রাম থেকে কত পাওয়া যাচ্ছে দেখো। অতএব কারণ 4 গ্রাম ছিল ম্যাগনেসিয়াম, অতএব 4 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত? 80। দেখো এখানে মাঝখানে তুমি এখানে 1 গ্রাম লিখতে পারতা। 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে এখানে কত ছিল? 80 ভাগ কত? 48। অতএব কত গ্রাম? 4 গ্রাম। 4 গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত? 80 গুণ 4 ভাগ কত? 48। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা কত? পাওয়া যাবে কত? ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে কত? 6.67 গ্রাম। ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে হচ্ছে 6.67 গ্রাম। দেখো 48 গ্রাম থেকে পাওয়া যায় 80 গ্রাম, তাহলে 4 গ্রাম থেকে পাওয়ার কথা কত? 6.67 গ্রাম। কিন্তু প্রশ্নে আমি পাইছি কত? 6.2 গ্রাম। তাহলে কি 100% উত্তর পাইছি? না। তাহলে এখানে লিখবা অতএব ম্যাগনেসিয়াম অক্সাইড প্রাপ্ত ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে লিখবা প্রাপ্ত, অতএব প্রাপ্ত ম্যাগনেসিয়াম অক্সাইড এর শতকরা পরিমাণ। ভাইয়া শতকরা পরিমাণ তো জেনারেল ম্যাথের একটা অঙ্ক, বুঝাইতে হবে। আবার পাইছি কত? 6.2। পাওয়ার কথা ছিল কত? 6.67 ইন্টু কত? 100%। তাহলে এটা কত পাচ্ছি আমরা? এটা আমরা পাচ্ছি হচ্ছে 92.95। এই যে 92.95%। অতএব এখানে কি বলবা? অতএব বলবা যে 2 নম্বর বিক্রিয়া থেকে 100% উত্তর পাওয়া সম্ভব নয়। 2 নম্বর বিক্রিয়া থেকে 100% উত্তর পাওয়া সম্ভব নয়। বোঝা গেছে? আশা করি বুঝাইতে পারছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। 6 অধ্যায় নিয়ে যত ধরনের সমস্যা ছিল আশা করি আমার জানা মতে সবগুলাই দিয়ে দিছি। এরপরেও যদি তোমাদের দেখতে হয় তোমরা একটুখানি 24-এর সালগুলো একটু অ্যানালাইসিস করো আর আমার এগুলো দেখে যাও। তো সবাই ভালো থেকো। এখান থেকে শর্ট কোশ্চেন অনেকগুলো আসবে, সিকিউ একটা থেকে একটা তো আসতেছে, উঠতে গেলে 2টা আসবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো এক ক্লাসে।